হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। হ্যাঁ ওকে, শোনা যাচ্ছে। ওকে, সকলকে একটু অপেক্ষা করালাম, তার জন্য দুঃখিত। অ্যাকচুয়ালি ওয়াইফাইটা ঠিকঠাক করে কাজ করছে না। কেন করছে না সেটাই ধরতে পারছি না। আজকে একটু মোবাইল ইন্টারনেট থেকে শুরু করছি। আজকে যেমন বলেছিলাম যে আজকের টপিক হলো ইন্টারভিউ সম্পর্কে একটা বেসিক ধারণা দেওয়া। এর আগেও আমরা একটা ক্লাসের শেষে মিনিট 20-25 একটু আলোচনা করেছিলাম ইন্টারভিউ সম্পর্কে। আজ চেষ্টা করব আর একটু বেশি আলোচনা করার, তবে সেটা কিন্তু খুব বেশি ডেপথে যাবে না, মোটামুটি বেসিক লেভেল ধরতে পারো। তবে অনেকটাই উপকার হবে আজকের ক্লাস থেকে। একটু খাতা পেন নিয়ে বসতে পারো যাদের মনে হয় যে কিছু লেখার দরকার আছে, বা পরে ভিডিও রেকর্ডিংও দেখে নিতে পারো। হ্যাঁ, ভিডিও রেকর্ডিং হচ্ছে অবশ্যই, হ্যাঁ, পরে পেয়ে যাবে। চলো তাহলে আমরা শুরু করি। আজকের টপিক দেখেই বুঝতে পারছো, ইন্টারভিউতে সকলের একটা ভয় আছে। তো এই ভয়টা কোথার থেকে আসে, কেন হয়, বা ভয়ের প্রতিকার কী, সেগুলো খুব সামান্য আলোচনা করব, এবং কিভাবে সেই ভয় কাটানো যায়, আমাদের প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত সেটা সম্পর্কেও আলোচনা করব, যতটা আমার সামর্থ্য আছে অবশ্যই তার মধ্যে। তো যখন স্কুলে শিক্ষক নিয়োগ হয়, প্রথম ধাপ হয়ে গিয়েছে, অনেকেই সেটা উত্তীর্ণ করবার মতো একটা মার্কস পেয়েছো, এবং সেটা মোটামুটি একটা আইডিয়া করে নিয়েছো যে এত পর্যন্ত ডাক আসলেও আসতে পারে, একটা সংশয় সকলেই আছো। এবার সংশয় থাকলে তো হবে না, আমাদের তো এগোতে হবে, আমরা পিছিয়েও আসতে পারবো না। সংশয় থেকে ডিসিশন না নিয়ে চুপচাপ বসে থাকতেও পারবো না, আমাদের তৈরি হতে হবে। যারা মোটামুটি একদম রেড লাইনের কাছাকাছি আছো, প্রত্যেকেরই তৈরি হওয়া উচিত বলে আমি প্রত্যেকবারই বলেছি। বাকিটা সিদ্ধান্ত নিজের, যে তুমি তৈরি হবে না অন্য পরীক্ষার জন্য পড়বে বা অন্য কিছু করবে, এটা তোমার নিজস্ব সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি দেবো না। তো কি করা উচিত একটু আলোচনা সেই বিষয়ে করব, ইন্টারভিউ বিষয়ে। আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ আমার গলা পরিষ্কার করে, এবং দেখতেও পাচ্ছ। আমি শুরু করি সময় নষ্ট না করে। কারো যদি কোনো প্রশ্ন থাকে একদম শেষে করবে। আর প্লিজ মাইকগুলো একটু অফ রাখবে, ভিডিও অফ রাখবে সকলে। মৌমিতা, মাইক অফ করো। হ্যাঁ স্যার। বাবাইয়ের জন্য না এত বন্ধ করে। মাইকটা অফ করো, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা শুরু করছি। দেখো, স্কুলে এসএসসি নিয়োগের প্রথম ধাপ মোটামুটি অনেকেই পার করে ফেলেছো, একটা আইডিয়া হয়ে গেছে এই নাম্বারে যোগ ডাক আসতে পারে, বা যাদের সংশয় রয়েছে তারাও মোটামুটি কিন্তু তৈরি হতে পারো। কিন্তু যারা একটু দূরে রয়েছো তাদের ইন্টারভিউয়ের সঙ্গে যোগাযোগ না রাখাই ভালো, অন্য পরীক্ষার জন্য তৈরি হওয়া ভালো। হিতং মনোহার ইচ দুর্লভং বচ। তো এসএসসির ইন্টারভিউতে মোটামুটি কিছু ধাপ আছে, সেই ধাপগুলো আজকে আমি একটু সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। খুব ডেপথে আমি যাচ্ছি না, ডেপথে যাওয়ার জন্য স্পেশাল ক্লাস আছে। তবু এখান থেকে কিছু পাবে, অবশ্যই কিছু পাবে। তাহলে শিক্ষক নিয়োগের ইন্টারভিউর কিছু বিবরণ আমরা দেব, কিছু ধাপ রয়েছে, সেই ধাপগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। কি কি ধাপ রয়েছে? মোটামুটি 4টে ধাপ আমি এখানে তোলার চেষ্টা করি, 4টে মূল পার্ট আমি তোলার এখানে চেষ্টা করেছি, একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। কারণ অনেকেই হয়তো প্রথমবার ইন্টারভিউ দেবে, এই কথাটাও আমাকে মাথায় রাখতে হচ্ছে। অনেকে দ্বিতীয়বার তৃতীয়বারও ইন্টারভিউ দিচ্ছেন, সেগুলো আমাকে দেখতে হবে। সবটা দেখে আমি একটা ওভারঅল সকলের জন্য ক্লাস নিতে গেলে সকলের জন্য ক্লাস নিতে হয়, শুধুমাত্র পণ্ডিত ছেলেমেয়ের জন্যই নয়, আবার একদম পিছিয়ে পড়া ছেলেমেয়ের জন্যও নয়, সবার জন্য নিতে হয়। সেই হিসাবে এটা তৈরি করা। এতগুলো কথা বলছি তার কারণ হচ্ছে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকমভাবে সমালোচিত হয়েছি, তার জন্য আমি এটা বলে দিচ্ছি। যারা এগুলো বলে তাদের ধারণা নেই ক্লাস কীভাবে নিতে হয়, সেই জন্য তারা এগুলো বলে। তাহলে সেলফ ইন্ট্রোডাকশান একটা বড় পার্ট এবং মুখ্য অংশ। এটা প্রথম অংশ, প্রারম্ভিক অংশ, মুখ্য অংশ। নিজের পরিচয় দেওয়া, কিভাবে তুমি তোমার নিজের পরিচয় আত্মবিশ্বাসের সঙ্গে দেবে, সঠিকভাবে দেবে, এবং তার টেকনিক কী হবে, মেথোডোলজি কী হবে, এবং তোমার কথার অনুসারেই তোমাকে প্রশ্ন করা হবে। তুমি কি কি কথা বলবে সেই কথাগুলি তোমাকে বাড়ি থেকে ভেবে যেতে হবে,
লিখে লিখে ভেবে যেতে হবে। যে শব্দগুলি তুমি থ্রো করবে ওনাদের সামনে, জেনে নেবে ওই শব্দগুলি থেকেই কিন্তু তোমার কাছে প্রশ্ন ছুড়ে দেবেন ওনারা। তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করবে, শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করবে, অভিজ্ঞতা জিজ্ঞাসা করবে, তোমার লক্ষ্য থাকলে সেগুলো জিজ্ঞাসা করবে, আরও কিছু প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা হবে। কি প্রশ্ন? তোমার নাম যদি সংস্কৃত নাম থেকে আসে, তৎসম শব্দও বা যদি হয়, তৎসম তদ্ভব শব্দও যদি হয়, সংস্কৃতের সঙ্গে যোগাযোগও থাকে, সেই নামের কিন্তু মানে জিজ্ঞাসা করতে পারেন। যদি একটু বয়স্ক শিক্ষক থাকেন, নামের মানে জিজ্ঞাসা করতে পারেন, বা অর্থ, নামের অর্থ মানে অর্থ জিজ্ঞাসা করতে পারেন। নামের মধ্যে যদি কোনো সন্ধি থাকে জিজ্ঞাসা করতেই পারেন, সমাস থাকে জিজ্ঞাসা করতে পারেন, ব্যুৎপত্তি থাকে জিজ্ঞাসা করতে পারেন। যেমন রোহিতা, হ্যাঁ রোহিণী, এই যে শব্দ দুটো নিয়ে এত সমালোচনা আলোচনা হচ্ছে, এই নামে তো অনেকের নামও আছে, রোহিণী নাম রয়েছে। নামের ব্যুৎপত্তি কী, কীভাবে হলো, তার থেকে কিন্তু বিষয়বস্তুতে চলে যেতে পারেন। সুতরাং প্রথম কাজ কি হবে? নিজের নাম অ্যানালাইসিস করা, নামের অর্থ এবং তার সঙ্গে ব্যাকরণগত যদি কোনো যোগাযোগ থাকে সেটা জানা। এছাড়া তোমার নাম যদি কোনো বিশিষ্ট ব্যক্তির নামের সঙ্গে মিলে যায়, কারোর নাম হয়তো রচনা ব্যানার্জি বা রচনা কারোর নাম, এবং সে আসছে হয়তো হুগলি থেকেই আসছে, তাদের জিজ্ঞাসা করতে পারে যে তোমার এলাকার এমএলএ এমপি এরকম কেউ আছে, তুমি চেনো তাকে, নাম জানো, এরকম ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করলো। সুতরাং কারোর নাম যদি কোনো বিশিষ্ট ব্যক্তি, সে যেই হোক, সেটা তোমার পছন্দের দল হোক, অপছন্দের দল হোক, রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, শিক্ষা জগতের ব্যক্তিত্ব হোক, খেলার জগতের ব্যক্তিত্ব হোক, যে কোনো জায়গার ব্যক্তিত্ব হতে পারেন, বিশিষ্ট ব্যক্তিত্ব, সেই বিষয়েও কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে পারেন। প্রথমেই বলে রাখি, তেই একদম বলে রাখি ভূমিকাতে, ইন্টারভিউতে প্রশ্নের না শুরু আছে না শেষ আছে, এর কোনো সীমা নেই। কোথার থেকে প্রশ্ন হবে কেউ জানে না, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে এবং তুমি উত্তর দিতে পারবেও, সেভাবে তৈরি হতে হবে। তার জন্য আমরা কি করব, কিছু বেসিক প্রশ্ন এত ভালো করে তৈরি করে যাব, তার আশেপাশের প্রশ্ন দিয়েই কিন্তু তোমার ওই প্রশ্নের সঙ্গে মিল হয়ে যাবে। মানে তুমি যেগুলো তৈরি করে গেছো তার সঙ্গে সঙ্গে কিন্তু থাকবে প্রশ্নকর্তার প্রশ্ন। যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা নাম কি, বেসিক প্রশ্ন জিজ্ঞাসা করবেই, শিক্ষাগত যোগ্যতা জিজ্ঞাসা করবেই, ভাষা হয়তো একটু এদিক ওদিক হবে। তাহলে কি বললাম, প্রথমে নিজের নামের ওপরে সকলে কাজ করবে, এরপরেই প্রশ্ন হবে কোথা থেকে আসছেন, বাড়ি কোথায়, হ্যাঁ কোথায় থাকেন, এই ধরনের প্রশ্ন হবে। কিভাবে এসেছেন ইন্টারভিউ দিতে, হ্যাঁ এবার আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার উত্তর যখনই বলবেন যে আমি তো স্যার অমুক জায়গা থেকে এসেছি, অমুক জেলার অমুক জায়গা থেকে এসেছি, ও আচ্ছা তাই, আচ্ছা বলুন তো আপনার ওইখানে না একটা বিশেষ ব্যক্তি আছেন, আপনি চেনেন উনি কিসের জন্য বিখ্যাত, বা আপনার ওই জায়গাটা একটা বিশেষ কারণে বিখ্যাত, এরকম কিছু কি জানেন? এই রকম নিজের এলাকা সম্পর্কে, সেই এলাকাটা ছোট হতে পারে বড় হতে পারে, অর্থাৎ পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, জেলা হতে পারে, অন্তত নিজের জেলা সম্পর্কে কিছু ইনফরমেশান তোমাকে রাখতেই হবে। তাহলে সেই জায়গাগুলি আমরা দেখব। প্রশ্নটা কিন্তু এইভাবেই হবে, শুরুটা এইভাবেই আসবে। সেই জায়গার যদি কোনো বিশেষত্ব থাকে, যদি পঞ্চায়েত হয় তাহলে পঞ্চায়েতের ধাপগুলো কী কী, কবে এই পঞ্চায়েতি ব্যবস্থা শুরু হয়েছিল, তার বিশেষ বৈশিষ্ট্যগুলো কী কী, সেগুলো জানতে হবে। পৌরসভা হলে পৌরসভা সম্পর্কে সামান্য কিছু ইনফরমেশান, বেশি না, 3-4টে করে ইনফরমেশান জানলেই যথেষ্ট। অন্তত যাতে বলতে পারো, মুখটা যেন বন্ধ না থাকে, কিছু অন্তত ইনফরমেশান সঠিক যাতে তুমি দিতে পারো। তাছাড়া কি থাকবে, যদি তোমার এলাকাতে কোনো না কোনো বিধানসভার অন্তর্গত হবে, কোনো না কোনো লোকসভার অন্তর্গত হবে, সামনে ভোটও আছে 2026-এ, হঠাৎ করে প্রশ্নকর্তার মাথায় যদি এটা আসে যে এখন তো সব জায়গাতে এই ভোটার একটা ব্যাপার স্যাপার চলছে, কারেকশনের ব্যাপার স্যাপার চলছে, এই ব্যাপারে তুমি কিছু জানো, এইভাবে প্রশ্ন হতে পারে। একটা প্রশ্ন হবে এইরকম ধরনের, একটা থেকে দুটো, কিন্তু ওইটা থেকেই দেখবে আনুষঙ্গিক ছোটো ছোটো প্রশ্ন হবে, তারপর বিষয়ে চলে যাবেন। আমি অনেক প্রশ্ন বলছি, অনেক প্রশ্ন জিজ্ঞাসা করবে না, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে বা এই ধরনের প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হতে পারে হিসাবে আমাদের তৈরি হতে হবে। তাহলে বিধানসভা কেন্দ্র, লোকসভা কেন্দ্র, এখন যেটা চলছে ভোটার
কার্ড সংশোধন, ভোটার তালিকা সংশোধন, কোন তালিকার সঙ্গে কোন তালিকার কি সংশোধন চলছে, একটু সামান্য ইনফরমেশান। তোমার এলাকায় যদি কোনো এমএলএ এমপি থেকে থাকেন, তাদের নাম কি, এগুলো জানতে হবে। আর একটু এই বিধানসভা নির্বাচন সম্পর্কে যদি কয়েকটা ইনফরমেশান আমরা জেনে যেতে পারি আরও ভালো হয়। 2026-এ ভোট রয়েছে যেহেতু, জিজ্ঞাসা করবে কি করবে না আমরা কেউ জানি না, কিন্তু এগুলো তৈরি হতে হয় এগুলো। আচ্ছা, এইবার এইগুলো হয়ে গেল মোটামুটি। জিজ্ঞাসা করবে যে তোমার শিক্ষাগত এরিয়া, কি কি পড়াশোনা করেছো, কোথার থেকে কলেজ করেছো, কোন কলেজ ছিল জিজ্ঞাসা করবে, কোন ইউনিভার্সিটি থেকে এমএ করেছো জিজ্ঞাসা করতে পারে, কোথার থেকে বিএড করেছো, ওয়েস্ট বেঙ্গলের ভেতর থেকে বিএড হলে জিজ্ঞাসা করবে কোন ইউনিভার্সিটি, বাইরে থেকে হলে জিজ্ঞাসা করবে কোন ইউনিভার্সিটি থেকে করেছো, কত সালে করেছো, বেসিক কোশ্চেন। এইগুলো কিন্তু তোমাকে রেডি রাখতে, বেসিক জিনিস কোথাও ভুলবে না, এই কথাটা আমি বহুবার বলেছি সব জায়গাতেই, এসএসসিতে শুরুতে শেষে সব জায়গাতে বলেছি, এখনও বলছি। আচ্ছা, এবার তুমি ইউনিভার্সিটি পড়েছো, তোমাকে জিজ্ঞাসা করা হলো আচ্ছা তুমি তো অমুক ডিপার্টমেন্ট থেকে পড়েছো, ওই সময় তোমাদের হেড কে ছিলেন বা কলেজের প্রিন্সিপাল কে ছিলেন তুমি জানো? ইউনিভার্সিটির নাম তুলে বললো আচ্ছা তুমি তো ইউনিভার্সিটি পড়ে জানো ইউনিভার্সিটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথম চ্যান্সেলর কে ছিলেন, বা প্রথম কোনো একজন বিশিষ্ট ব্যক্তির নাম জিজ্ঞাসা করলো। তুমি যে ইউনিভার্সিটি থেকে বিএড করেছো, ইউনিভার্সিটির নাম জানো? ইউনিভার্সিটির নাম কি, নামটা কিন্তু অনেকেই বলতে পারবে না। যারা রিসেন্ট বিএড করেছো, জবে থেকে WBUTTPA সম্ভবত, হ্যাঁ এটা একটু নামটা দেখে নেবে, পুরোটা আমারও মনে নেই কারণ আমি দেখিনি। তো এই নামটাও অনেক সময় জিজ্ঞাসা করতে পারে যে ইউনিভার্সিটিতে পড়েছে, ইউনিভার্সিটি নাম কি, কোথায় আছে, একটা কোশ্চেন গেল। এইবার তোমার এমএতে স্পেশাল পেপার কী ছিল, দেখো এতক্ষণ কিন্তু তোমার নাম, ঠিকানা, পরিচয়, ইন্ট্রোডাকশান চলছে, তাহলে এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি নিজের পরিচয়ের সঙ্গে রিলেটেড। অ্যাকাডেমিক একটা পরিচয় আছে তোমার, আর একটা হচ্ছে তোমার ব্যক্তিগত নাম ঠিকানা দিক থেকে একটা পরিচয় রয়েছে। এই দুটোই কিন্তু সেলফ ইন্ট্রোডাকশানের মধ্যে পড়ে। এতক্ষণ যা যা বললাম এই সব কিছু সেলফ ইন্ট্রোডাকশানের মধ্যে পড়ে। এই এতগুলো প্রশ্ন নাই করে আমি গোটা 20টা প্রশ্ন বলেছি এইটুকুর মধ্যেই। এই 20খানা প্রশ্ন যদি তুমি রেডি করে রাখো, এই প্রশ্নগুলো না এলেও তুমি কিন্তু এই জায়গা থেকে কনফিডেন্সের সঙ্গে উত্তর দিতে পারবে। আমি খুব বেশি ডেপথে যাব না বলেছি। নেক্সট চলে যাব সাবজেক্ট নলেজ টেস্ট। এখানে তোমায় ওই যে জিজ্ঞাসা করলো এমএতে স্পেশাল পেপার কী ছিল, এটা হচ্ছে লিঙ্ক তোমার সাবজেক্টে ঢোকার জন্য। এতক্ষণ একজন ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন, সে কিন্তু তোমার একাডেমিক এরিয়ার মধ্যে থেকে প্রশ্ন করেননি, মানে সাবজেক্টের প্রশ্ন করেননি, উনি ওভারঅল বিষয়টা দেখেছেন, তার প্রশ্ন করা শেষ। 3 জন ব্যক্তি থাকবেন, গেজেটে লেখা রয়েছে 3 জন ব্যক্তির মধ্যে একজন অ্যাসোসিয়েট প্রফেসর হওয়া উচিত অথবা 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়া উচিত। যতটুকু আমার মনে পড়ছে, আমি গেজেটটা পড়েছি, আর একবার দেখে নেব, তোমরাও দেখে নেবে। অ্যাসোসিয়েট প্রফেসর অথবা 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থাকা উচিত, এই কথাটা লেখা আছে। সুতরাং বুঝতেই পারছো, হ্যাঁ তন্ময় সাপোর্ট করছে, সুতরাং বুঝতেই পারছো ইন্টারভিউ কারা নিচ্ছেন, তাদের সাবজেক্টের ডেপথ কতটা। এনারা কিন্তু স্কুলের লোক নন, এনারা কিন্তু গ্রাজুয়েট না করা লোক নন, এইচএস পাস করা লোক নন। সেই ভেবে কিন্তু যেতে হবে, ওনাদের সঙ্গে চোখে চোখ মিলিয়ে উত্তর দেওয়ার মতো ক্ষমতা নিজের তৈরি করতে হবে। আমি বলছি না এখনই চোখে চোখ রেখে তুমি কথা বলো, তোমার মধ্যে সেই কনফিডেন্সটা তখনই আসবে যখন তুমি 100% প্রিপেয়ার হবে বা ম্যাক্সিমাম প্রিপারেশান তুমি নিতে পারবে। এখন কেউ প্রশ্ন করবে না, শেষে প্রশ্নপত্র আলোচনা বা প্রশ্ন আলোচনা হবে, আমি উত্তর দেব যতটা পারবো। এইবার বিষয়বস্তুর মধ্যে ঢুকছে, বিষয় থেকে স্পেশাল পেপার যেই জেনে গেল, তার থেকে প্রশ্ন করতে পারেন আচ্ছা তোমার কাব্য স্পেশাল পেপার ছিল, কোথার থেকে পড়েছো? এই ইউনিভার্সিটি থেকে। কারা কারা পড়িয়েছেন, হয়তো যদি ওনার সুযোগ থাকে, না হলে সরাসরি কিন্তু স্পেশাল পেপারে চলে যাবে। একটা দুটো প্রশ্ন স্পেশাল পেপার থেকে জিজ্ঞাসা করবেন। বলো তো আচ্ছা কাব্যের ডেফিনেশন বলো তো, আচ্ছা অলঙ্কার কাকে বলে বলো তো,
যার যেটা মনে হতে পারে, যে স্পেশালিস্ট যিনি বসে থাকবেন তিনি যদি কাব্যের হন, তিনি কাব্যের ভেতর থেকে ভেতর আরও ভেতরে চলে যাবেন। এসএসসির ইন্টারভিউতে, এসএসসি নয়, আপার প্রাইমারির ইন্টারভিউয়ের কথা আমি বলছি, আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, আপার প্রাইমারির ইন্টারভিউতে তাকে কিন্তু কাব্যের একদম অতি গভীরের প্রশ্ন কন্টিনিউ করা হয়েছে, এরকমও কিন্তু হয়েছে। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু এটা বাস্তব সত্য। কার ভাগ্যে কি পড়বে কেউ জানে না। তো সেখানে কিন্তু আমাদের তৈরি হয়ে যেতে হবে যতটা পারা যায়। আচ্ছা, তো গেল যে সাবজেক্টের প্রশ্ন আমরা তৈরি হব, কিভাবে হব সেটা আমরা আস্তে আস্তে পরে আলোচনা করব। এর মধ্যেই পাশের থেকে হয়তো আরেকজন প্রশ্ন করলেন, তার হয়তো কাব্য স্পেশাল নয়, সে হয়তো স্কুলটা খুব ভালো বোঝেন, বা তিনি হয়তো স্কুলটা খুব ভালো বোঝেন, স্কুলিং সিস্টেমটা খুব ভালো বোঝেন। মাঝখানের ব্যক্তি 3-4টে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ওই লোক একই সঙ্গে প্রশ্ন করলো, কি করবে? দুজনে একই সঙ্গে প্রশ্ন করেছে, ভাবতে হবে। এর সিদ্ধান্ত মানে সমাধান আমরা পরে আলোচনা করব। দুজনেই একই সঙ্গে প্রশ্ন করছে, প্রায় দুজনে একই সঙ্গে, কোনটাকে আমি উত্তর হিসাবে নেব, মানে কোনটাকে প্রশ্ন হিসাবে নিয়ে আগে উত্তর দেবো, কোনটাকে পরে উত্তর দেবো, কিভাবে দেবো, এই ধরনের সমস্যা তো আসবেই, সেগুলো সমাধান আমরা করব। তো যাই হোক, বিষয়ভিত্তিক প্রশ্ন আমরা খুব ভালো করে পড়ব। তার জন্য কী কী করতে হবে সবার আগে আমি বলে দিয়েছি আগের ক্লাসে, অন্তত অভিজ্ঞান শকুন্তলম থেকে যে প্রধান প্রধান শ্লোকগুলি রয়েছে, গোটা দেখবে 10 থেকে 12টা শ্লোক হবে, একদম প্রধান প্রধান বেছে বেছে, যেটা আমরা জানি প্রধান প্রধান। যেমন নান্দি শ্লোক, শুরু শেষ ভরতবাক্য, নটির গান, হংসপদিকার গান, সূত্রধারের গান, সূত্রধার বলতে কি বোঝায়, কিছু টার্ম, বিদূষক বলতে কি বোঝায়, বিশেষ চরিত্র সম্পর্কে জানতে হবে। আজ শ্লোক যেটা বলছিলাম, দুর্বাসার অভিশাপ, বীজ শ্লোক। তো এইরকম কিছু কিছু শ্লোক রয়েছে, সেই শ্লোকগুলো তোমাকে তৈরি হতে হবে। অভিজ্ঞানটা মোটামুটি পুরোটা বাংলা রিডিং পড়ে যেতে হবে, কোথায় কি কাহিনী আছে সেই কাহিনী থেকে জিজ্ঞাসা করতে পারে। হয়তো বলল, প্রবহ নামক বায়ুপথের বর্ণনা তো পড়েছ, কীরকম ছিল বলো তো? বা এই যে রাজা যে শকুন্তলাকে প্রত্যাখ্যান করলেন, এটা কি তোমার যুক্তিযুক্ত মনে হয়? তার কি প্রত্যাখ্যান করা উচিত ছিল? এইরকম কিছু চিন্তনমূলক প্রশ্ন করতে পারেন। বা দুর্বাসার কি শকুন্তলাকে অভিশাপ দেওয়া উচিত ছিল? এত অল্পতেই অভিশাপ দিয়ে দিলেন, এইটাই জিজ্ঞাসা করবে তা বলছি না, চিন্তনমূলক প্রশ্ন। রাজা হঠাৎ করে বিদূষককেই কেন নিজের মায়ের কাছে পাঠালেন, তিনি গেলেন না কেন? বা ঋষিকর্ণ কিভাবেই জানতে পারলেন যে শকুন্তলা সন্তান সম্ভবা? আর তিনি যদি এতই জানতেন আগের থেকে, তাহলে তিনি আগের থেকে এর প্রতিকার কেন করেননি? তিনি তো ঋষি, তিনি সবই দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছেন। তো এই রকম কিছু প্রশ্ন চিন্তনমূলক প্রশ্ন থাকে, এই রকমের প্রশ্ন হতে পারে। এইবার হয়তো আমি বললাম কিছু কিছু এরকম প্রশ্ন, পরীক্ষায় এলো অন্য একটা প্রশ্ন, তাহলে স্যার আপনি তো এই প্রশ্ন বলেননি। বা যারা একটু চেঁচামেচি করা স্বভাব, ছাত্ররা নয়, যারা বিরোধী, তারা একটু চেঁচামেচি করবে, দেখো দেখো বিভিন্ন প্রতিষ্ঠানগুলি একটাও কমন দিতে পারেনি। কমন দেওয়াটা প্রতিষ্ঠানের কাজ নয়, ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়াটা, যাতে তারা চিন্তা করতে পারে। পড়াশোনার আসল উদ্দেশ্য এটা, চিন্তন ক্ষমতার বিকাশ। তো আমরা সেই চিন্তন ক্ষমতার বিকাশ যাতে হয় আমাদের, আমরা সেই চেষ্টা করব। তো এখান থেকে কিন্তু এইভাবে অভিজ্ঞান করতে হবে একটা পার্ট। আর একটা পার্ট হচ্ছে গ্রামার। গ্রামার থেকে কিন্তু কারক, সমাস, প্রত্যয় ভালো করে পড়ে যেতে হবে, একদম ধরে ধরে পড়ে যেতে হবে। মিনিমাম 5-6খানা ডেমো তৈরি করে যেতে হবে গ্রামার থেকে। অভিজ্ঞান থেকে 5-6খানা, 10 থেকে 12খানা ডেমো তৈরি করে যেতেই হবে। অনেক হয়তো 3-4টে ডেমো করবে না, বেশি ডেমো করতে হবে। সময় আছে প্রায় 40 থেকে 50 দিন সময় আছে। আজকে 22 তারিখ, এই মাসে 8 দিন, অক্টোবর পুরোটা, তার মানে 30 আর 8, 38, নভেম্বরের শুরু থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যাবে। কার কবে পড়বে আমরা জানি না। যদি নভেম্বরের ফার্স্ট উইক থেকেও হয়, তাহলে ওদিকেও 7 দিন পাচ্ছি, তাহলে মোটামুটি 45 দিন কিন্তু আমরা কম বেশি পাচ্ছি। এবার যাদের ইন্টারভিউ, যে সাবজেক্ট ইন্টারভিউ একটু পরে পড়বে, তারা হয়তো 1 সপ্তাহ বেশি পাবে। আমার অনুমান, এখনও ডেট দিয়েছে কিনা আমি জানি না,
ইন্টারভিউর ডেট যদি কেউ দিয়ে থাকে কেউ জানলে আমাকে জানাবে। তো তাহলে আমরা বিষয়ভিত্তিক জায়গা দুটো পার্ট দেখছি, একটা অভিজ্ঞান শকুন্তলম আর একটা হচ্ছে গ্রামার, এই দুটো পার্ট। আর একটা পার্ট হচ্ছে তোমার স্পেশাল পেপার থেকে একটা দুটো প্রশ্ন কিন্তু আসতে হবে। এই তিনটে পার্টে ভাগ করে নিজেকে তৈরি করতে হবে। নানা রকম প্রশ্ন তোমরা চিন্তন করতে সমর্থ, প্রত্যেকেই বুঝে যাচ্ছ কিভাবে তৈরি হতে হবে। এটা ফ্রি ক্লাস, সেই হিসাবেই কিন্তু এটা আলোচনা করা হচ্ছে। নেক্সট রয়েছে টিচিং অ্যাপটিটিউড এবং জেনারেল কোশ্চেন। টিচিং অ্যাপটিটিউড মানে পড়াতে কিভাবে হয়, কিভাবে ক্লাস পরিচালনা করবেন। আপনি খুব পণ্ডিত মানুষ, বুঝতে পেরেছি, সব জানেন আপনি, কিন্তু আপনি পড়াতে পারেন না, আপনি একটা গাধা। তাহলে স্কুলের টিচিং জবে কেন এসেছেন? আপনি তো পড়াতেই পারেন না। আপনি পণ্ডিত মানুষ, আপনি অনেক জানেন, কিন্তু পড়াতেই পারেন না, তো লাভ কী হলো তাহলে টিচার হয়ে? যদি পড়াতেই না পারেন, শেখাতেই না পারেন, আপনার জ্ঞান কোনো কাজে লাগবে না যদি সেটা ছাত্রছাত্রীর হৃদয় পর্যন্ত, মন পর্যন্ত না পৌঁছায়। সুতরাং ক্লাস পরিচালনার বিভিন্ন দিক রয়েছে। কিভাবে ক্লাস কন্ট্রোল করা যায়, কিভাবে অমনোযোগী ছাত্রকে মনোযোগী করে তুলবেন। আপনার ক্লাসে একটি ছেলে সারাক্ষণ ঘুমায়, কি করবেন? আপনার ক্লাসে ছেলেমেয়েরা মনোযোগ দিচ্ছে না, কেন দিচ্ছে না? পেছনে বসে বসে ছেলেগুলি কথা বলছে, মেয়েরা কথা বলছে, কিভাবে নিয়ন্ত্রণ করবেন? কোনো একটি ছেলে মেয়ে হয়তো দুর্বল, তাকে কিভাবে সামলাবেন? আপনার ক্লাসে হয়তো কোনো রকমভাবে পিছিয়ে পড়া ছেলে মেয়ে রয়েছে, বা একটু আদিবাসী সম্প্রদায়ের রয়েছে, বা হয়তো কারোর শারীরিক কোনো সমস্যা রয়েছে, বিভিন্ন রকমভাবে তারা চ্যালেঞ্জড, ডিফারেন্টলি অ্যাবেলড ক্যান্ডিডেট রয়েছে। তাদের সঙ্গে আপনি কিভাবে রিলেশন তৈরি করবেন, তাদেরকে কিভাবে বোঝাবেন? সবার মধ্যে থেকে এই রকম চ্যালেঞ্জিং প্রশ্ন কিন্তু তোমার সামনে আসতে পারে। আপনি সংস্কৃত তো পড়েছেন, কি পদ্ধতিতে সংস্কৃত পড়ালে ছাত্রছাত্রীরা বেশি শিখতে পারবে? এইবার পদ্ধতি বিচার হবে বিষয় অনুসারে। কাব্য পড়াচ্ছেন, গদ্য না পদ্য না নাটক, তার পদ্ধতি আলাদা হবে। ব্যাকরণ পড়াচ্ছেন, আরোহী পদ্ধতি না অবরোহী পদ্ধতি হবে। তার সুবিধা কি অসুবিধা কি, ভালো দিক খারাপ দিক কোনটা, কীরকম, সেই পদ্ধতি অনুসারে আপনি পড়াতে পারবেন তো, যেটা আপনি ভালো বলছেন। আপনি তো বিএড করে এসেছেন, আপনি জানেন কোন পদ্ধতি ভালো, কিন্তু আপনি পড়ান না সেই পদ্ধতিতে, আপনি আপনার পাণ্ডিত্য দেখান। ছেলেমেয়ে কিছুই শিখতে পারে না তার জন্য ক্লাসে। বলে স্যার জানে অনেক কিছু, কিন্তু আমাদের না মাথার ওপর থেকে উড়ে যায়। এই কথাটা বহু শ্রুত কথা, আমরা সকলেই শুনি। স্যার জানেন অনেক কিছু, আমরা না বুঝতে পারি না। তাহলে পড়িয়ে লাভ কী হলো? তোমার জ্ঞান দিয়ে লাভ কী হলো? নিজের মাইনের জন্য কাজে লাগবে, নিজের ডিগ্রির জন্য কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না সে জ্ঞান। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যম্ভাবী হতে পারে। এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানব। কিছু সাধারণ জ্ঞান, এই সাধারণ জ্ঞানের এরিয়াটা ভাস্ট এরিয়া, এর কোনো লিমিটেশন নেই। সাধারণ জ্ঞান বলতে কি বোঝায়? তোমার পারিপার্শ্বিক এরিয়া সম্পর্কে জ্ঞান যেটা, সেটাও সাধারণ জ্ঞান। জেলা সম্পর্কে জ্ঞান সাধারণ জ্ঞান, ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে জ্ঞান সাধারণ জ্ঞান, ইন্ডিয়া সম্পর্কে জ্ঞান সাধারণ জ্ঞান, জেনারেল অ্যাওয়ারনেস। বর্তমানে যে প্রসিদ্ধ যে ঘটনাগুলি ঘটছে সারা পৃথিবীতে, সেই সম্পর্কে তুমি জানো তো? ইসরায়েলের সঙ্গে কার যুদ্ধ ঘটছে, ইরানের সঙ্গে কার সম্পর্ক ভালো খারাপ চলছে, রাশিয়ার সঙ্গে কার কি সম্পর্ক হচ্ছে, কার যুদ্ধ হচ্ছে, বেসিক ট্যারিফ লাগাচ্ছেন আমাদের ট্রাম্প সাহেব। কে ট্যারিফ লাগাচ্ছে, কেন ট্যারিফ লাগাচ্ছেন, ট্যারিফ জিনিসটা কি, যেটা খুব প্রচলিত, কিন্তু একটু চিন্তনের জায়গা আছে, মতামত দেওয়ার জায়গা রয়েছে। এবং এই ধরনের প্রশ্নগুলো ওপেন এন্ডেড কোশ্চেন বলা হয় এগুলোকে। প্রত্যেকের উত্তর আলাদা আলাদা হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হবে, তোমার মতামত জানার চেষ্টা হবে, তার থেকে বিচার হবে তোমার বিচার ক্ষমতা কেমন, অ্যানালিটিক্যাল পাওয়ার কেমন, এইগুলো কিন্তু জানার চেষ্টা প্রশ্নকর্তা করবেন। চোখের পলকেই তোমাকে দেখে বুঝে যাবে না এর উত্তর দেওয়ার ক্ষমতা আছে, এর চিন্তন করার ক্ষমতা আছে,
এ বিষয়বস্তু নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করে কথা বলতে পারে, পক্ষপাত দোষ নয়, এ অনেস্ট, এইগুলো কিন্তু বিচারের বিষয়। একজন ভালো মানুষ, তুমি যেমন তেমনটাই থাকার চেষ্টা করবে, ভনিতা করবে না, মিথ্যা কথা বলবে না, চালাকি বুদ্ধি খাটাবে না। ওনারা হাজার হাজার ছেলেমেয়ের ইন্টারভিউ নিয়েছে, আর আমরা সব সময় টিচাররা হাজার হাজার ছেলেমেয়ের সঙ্গে কথা বলি, মিশি, জানি, চোখের পলকে ধরে নেব কে সত্য কথা বলছে, কে মিথ্যা কথা বলছে। একদিন এরকম ভিডিওতে আমি এখানেই বলেছি, ভিডিওতে তোমরা কি চিন্তা করছো আমি সেটা বলে দিয়েছিলাম, যে এখন বসে বসে কী চিন্তা করছো। তা আমার সামনে যারা বসে থাকে সেখানে আমি পরিষ্কার বলে দিই, ও বানান ভুল করছে। আমি দূর থেকে দেখতে পাই, হাতের লেখা দেখো বানান ভুল করছে, ও বুঝতে পারেনি। আমি তো ছোটোখাটো মাস্টারমশাই, যারা অ্যাসোসিয়েট প্রফেসর তারা অনেক অনেক দিনের অভিজ্ঞ, তারা কিন্তু আরও বেশি অভিজ্ঞ, সুতরাং তাদের সঙ্গে চালাকি খাটানোর কোনো জায়গা নেই। তো এরকম অনেক জিনিস রয়েছে যেগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো সাধারণ জ্ঞানের মধ্যে অসংখ্য প্রশ্ন হতে পারে, সেখানে বিভিন্ন রকম ওয়েস্ট বেঙ্গলের যে পলিসিগুলো রয়েছে, সেন্ট্রালের পলিসি রয়েছে এডুকেশন সংক্রান্ত, সেগুলো হতে পারে। কন্যাশ্রী, সবুজ সাথী, মিড ডে মিল, মিশন নির্মল বাংলা, শিক্ষাশ্রী, সবুজ সাথী, আর সবুজ সাথী একবার বলেছি, সর্বশিক্ষা মিশন বহু আগে হয়েছে, এখন যদিও ইম্পর্টেন্ট ততটা নয়, রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান বা বর্তমান শিক্ষানীতি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এনইপি 2020 খুব ইম্পর্ট্যান্ট জায়গা। এখানে সংস্কৃতের রোল কি, সংস্কৃতের ভূমিকা কি, বহু আলোচনা রয়েছে সংস্কৃত নিয়ে এর মধ্যে, সেই পার্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই এই জায়গা থেকে প্রশ্ন পাবে, কমন বলে দিচ্ছি, ঠিক আছে, ইন্টারভিউতে অনেকে, সবাই পাবে না, সবার ভাগ্যে জুটবে না, অনেকেই কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন পেতে পারো। বিভিন্ন এডুকেশনাল কমিটি স্বাধীনোত্তর ভারতে কি কি তৈরি হয়েছে, বা স্বাধীনতার আগে যদি থেকে থাকে কয়েকটা আছে, সেগুলো কি, এইরকম প্রশ্ন কিন্তু কয়েকজন পেয়েছে ইন্টারভিউতে। সুতরাং এই প্রশ্নগুলো রেডি করতে হবে। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়, সে শিক্ষামন্ত্রীও হতে পারে। বর্তমান রাজ্যের শিক্ষামন্ত্রী কে, সোজা প্রশ্ন, তুমি কিভাবে উত্তর দিচ্ছ? তুমি তাকে শুধু নাম ধরে ডাকছো, নাকি তার একজন শ্রী বসাচ্ছ, না ডক্টর বসাচ্ছ, কিভাবে ডাকছো? হতে পারে তাকে তোমার ভালো লাগে না, তোমার আইডিওলজির সঙ্গে মেলে না, তাই বলে কি তুমি অশ্রদ্ধার সঙ্গে ডাকবে তাকে? এটা কি তোমার শিক্ষকতার পরিচয়? না। সুতরাং এইভাবে কিন্তু তোমাকে ভাবতে হবে জিনিসগুলো, কিভাবে তুমি নামটা বলবে, তার সম্পর্কে একটা দুটো কথা তোমার জেনে যেতে হবে। সেটা রাজ্যের হতে পারে, কেন্দ্রের হতে পারে। বর্তমান রাষ্ট্রপতিকে, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। প্রথম রাষ্ট্রপতিকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম শিক্ষামন্ত্রীকে, এই প্রশ্নগুলো কিন্তু বেসিক প্রশ্নের মধ্যে থাকে, এডুকেশন রিলেটেড কোশ্চেন। এখানে কিন্তু শুধুমাত্র তুমি সাবজেক্ট প্রচুর জানো, তুমি বড় পণ্ডিত হয়ে গেছো মানে হনু হয়ে গেছো, তা নয়। কিন্তু তুমি যদি এই পার্টগুলো না জানো, তোমার কিন্তু চাকরি হবে না। সাবজেক্টে বড় পণ্ডিত হয়ে গেছো, এগুলোই জানো না, তুমি বেসিক জিনিস জানো না, মানুষকে সম্মান করতে জানো না, তোমার কথাবার্তার মধ্যে অ্যারোগেন্সি রয়েছে, তুমি একটু তেড়া প্রকৃতির লোক, তুমি তো তাহলে কলিগের সঙ্গে গিয়ে গন্ডগোল বাঁধাবে, স্কুলে গিয়ে পরিবেশ নষ্ট করবে। তোমাকে আমি চাকরিতে কেন নেবো ভাই? তুমি স্কুলের, তুমি যদি একটু অন্যরকম হও, অন্যরকম মানে এই নয়, অন্যরকম আলাদা জিনিস, কিন্তু তুমি যদি একটু মানে একটু মারামারি টাইপের লোক হও, যেখানেই পাবো গন্ডগোল করবো, মারামারি করবো, কামড়াকামড়ি করবো, ঝগড়া বাঁধাবো, তোমাকে আমি কেন নেব? সাবজেক্ট নলেজ থাকতেই পারে, তুমি পড়াতে পারো, এটাও দরকার, তুমি ভালো মানুষ, এটাও কিছুটা অন্তত দরকার, বিশেষ করে সংস্কৃত বিষয়ে, অন্য বিষয়ে আমি বলছি না। তোমার সঙ্গে আমার মতের অমিল হতেই পারে, যিনি ইন্টারভিউতে বসেছেন তার সঙ্গে তোমার মতের অমিল হতেই পারে, তুমি বিনয়ের সঙ্গে বলবে, আচ্ছা স্যার এই বিষয়টা যদি, হ্যাঁ এবার পরিস্থিতি অনুসারে কথা হবে, কিন্তু সবসময় একদম কথা কপি পেস্ট করবে না, আমি যেটা বলছি সেটা অনুসারে কপি পেস্ট করবে না। ঠিক আছে স্যার, আপনি যেটা বলছেন সেটা আমি এই বইতে এই দেখেছি, হ্যাঁ, এই নয় যে স্যার আপনি ভুল বলছেন, আমি যেটা দেখেছি ওটাই ঠিক না। একটু অন্য বিনয়ের সঙ্গে বলার চেষ্টা করতে হবে। আমার সঙ্গে হয়েছিল 11-12 ইন্টারভিউতে, একটি প্রশ্ন বিষয়ে ওনারা বলেছিলেন যে এইটা কি, এইটা তুমি যেটা বলছো শ্যামিলক না অন্য কিছু? আমি বলছি না স্যার, এটা কিন্তু ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্যারের বইতে এইটা লেখা আছে। তখন উনি বলছে, ও আচ্ছা আচ্ছা, ধীরেন্দ্রনাথ বাবুর বইতে লেখা রয়েছে, আমি একবার তাহলে দেখবো। উনিই বলছেন বিনয়ের সঙ্গে। এবার তুমি যদি বলো না না স্যার আপনি ভুল বলছেন, আপনি জানেন না,
ধীরেন্দ্রনাথের বইতে লেখা আছে, ধীরেন্দ্রনাথের বইতে, ঠিক আছে, ধীরেন্দ্রনাথের বইতে। ধীরেন্দ্রনাথ কি তোমার বন্ধু? যদি উনি এবার ধরে বসেন তো অবস্থা খারাপ হয়ে যাবে, নাম্বার মাইনাস হয়ে যাবে। চেষ্টা করতে হবে তোমার চোখে মুখে কথাবার্তা যাতে বিনয় প্রকাশ পায়। তার মানে আবার অধিক বিনয় দেখাতে গিয়ে সব ভুলে যাও না, গদগদ হয়ে যাও না, সেটাও নয়। তুমি চাকরি পেতে গেছো নিজের যোগ্যতায়, সেই যোগ্যতা প্রমাণ করতে গেছো, কাউকে ছেড়ে কোনো কথা বলবে না, এটাও যেমন দিক। আবার অবিনয়ী হয়ে যাবে এটাও কিন্তু যেন না হয়। সব রকমভাবে ব্যালান্সড থাকতে হবে, নিরপেক্ষ থাকতে হবে। সুতরাং এই বিষয়গুলি হলো এই টিচিং, প্রশ্ন উত্তর চলছে কিন্তু, হ্যাঁ, তুমি টিচিং করাতে পারো কিনা সেই বিষয়, এবং জেনারেল অ্যাওয়ারনেস বিষয়ক প্রশ্ন। এর মধ্যে কিন্তু আসতে পারে এডুকেশনাল বিভিন্ন ইনস্টিটিউশন, যেমন এনসিটিই। বিএড তো করেছো, তোমার কলেজকে রেকগনিশন কে দিয়েছে? কলেজের সিলেবাসগুলো কে বানায় জানো? না তো স্যার, হয়ে গেল। ওরা চাইবে যতক্ষণ না তুমি পড়ো মাটিতে ততক্ষণ তোমায় প্রশ্ন করবে। তোমাকে ওই 10টা মিনিট তোমাকে আগামী 30 বছরের জন্য লড়াই করতে হবে, শেষ ঘর্মবিন্দু দিয়ে, ঠিক আছে? আমি রক্তবিন্দু বললাম না, কারণ এখানে রক্ত দেওয়ার জায়গা নয়, পরিশ্রম দেওয়ার জায়গা। পরিশ্রম দিতে হবে। ওই 10 মিনিট কিন্তু তোমার সারা জীবন তৈরি করে দেবে। তো এনসিটি, এনসিআরটি, বিভিন্ন রকম যে সংস্থাগুলি রয়েছে, এডুকেশনাল ইনস্টিটিউশন যেটা রয়েছে, যেগুলো সরকারি প্রতিষ্ঠান, সেটা রাজ্যের হতে পারে, কেন্দ্রের হতে পারে, এই বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। স্কুলে বিভিন্ন সিলেবাস কী আছে, 9-10 হলে 9-10, 11-12 হলে 11-12 সিলেবাস কী আছে, আপডেটেড সিলেবাস কী আছে, কি পরিবর্তন হয়েছে, সেটা থাকা উচিত না উচিত নয়, তোমার মতামত কী? বা সিলেবাসটা তুমি দেখেছো কি দেখোনি? দেখে থাকলে তার মধ্য থেকে রিলেটেড সাবজেক্ট, রিলেটেড টপিক, সাবজেক্ট নয় টপিক প্রশ্ন হতে পারে। রিলেটেড টপিক তুমি হয়তো বলে, হ্যাঁ স্যার 11-12 সিলেবাসে গ্রামার আছে, এই টপিক রয়েছে, গ্রামার আছে, বলো তো গ্রামারে কী কী আছে? হ্যাঁ এই স্যার প্রত্যয় আছে, যেই বললে আচ্ছা বলো তো এই প্রত্যয়টা কখন হয়। এইভাবে কিন্তু রিলেট করে করে প্রশ্ন গ্রামারে ওনারা ঢুকতে পারেন। এক একজনের জন্য এক এক রকম ভাবে আসবে। এইরকম প্রশ্ন হয়ে গেল। এইবার তোমাকে বললো যে তুমি কি কিছু পড়াতে পারবে, তৈরি করে এসেছো? তুমি বলে অবশ্যই, বলে হ্যাঁ স্যার আমি তৈরি করে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা তৈরি করে এসেছো কি তৈরি করে এসেছো? তখন তুমি বলে স্যার আমি এই টপিকগুলো তৈরি করে এসেছি। 3-4টে বলবে। তৈরি করে গেছে 10-12টা, 3-4টে বলবে। এইগুলো তৈরি করেছো না, এইগুলো না আগে অনেকে করে এসেছে, তুমি একটা অন্য কিছু বলো তো। তখন তোমার হাতে যেন অপশানটা থাকে। ক্রিকেট খেলছো, বল করে যাচ্ছ 2-3 রকম, ব্যাটসম্যান ছক্কা মেরেই যাচ্ছে, তা তোমার হাতে তো একটা স্পেশাল বল থাকতে হবে, সেটা যেন থাকে। বুমরার হাতে যেন সবসময় দেখবে একটা অস্ত্র থাকে। যখনই অধিনায়ক ডেকে নিয়ে এলেন যে আর উইকেট পড়ছে না, এইবার ভাই বুমরা এসো, একটা স্পেশাল বল করো, কিন্তু স্পেশাল বল করে বোল্ড করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তোমার কাছে স্পেশাল যেন তাসের টেক্কাটা থাকে। যদি এরকম প্রশ্ন হয় যে আচ্ছা অন্য একটা কিছু বলো তো, প্রথমগুলোও ভালো থাকবে, পরেরগুলো যেন স্টকে ভালো ভালো ব্রহ্মাস্ত্র থাকে। ব্রহ্মাস্ত্র কারোর কপি পেস্ট নয়, হ্যাঁ, এটা যেন থাকে, অবশ্যই এটা মাথায় রাখবে। তো এবার তোমাকে বললো পড়াও। এইবার তোমার পড়ানোর পাঠ শুরু হলো। এইটা কিভাবে করবে, কিভাবে পড়াবে, কতক্ষণ সময় দেবে তোমাকে, তার মেথোডোলজি কি হবে, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব। কারণ এতক্ষণ যে প্রশ্ন উত্তরের পাঠ ছিল তাতে 10 নম্বর, এবং এই ডেমো টিচিংয়ে রয়েছে 10 নম্বর, 10-10-20 নম্বর। এই ডেমো টিচিংয়েই 10 নম্বর রয়েছে। এখানে তোমাকে বোর্ড ওয়ার্ক করতে হবে, বোর্ডে লিখতে হবে। প্রত্যেকেই বোর্ডে লেখা অভ্যাস করো এখন থেকেই বাড়িতে। অনেকের বোর্ডে লেখা অভ্যাস নেই, টিউশন পড়াও না, হোয়াইট বোর্ড এ লেখা অভ্যাস করো। ওখানে কিন্তু হোয়াইট বোর্ড থাকবে, ডিজিটাল বোর্ড থাকবে না। সুতরাং হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে লেখা অভ্যাস করো। চক ডাস্টারের যুগ চলে গেছে, চক ডাস্টার থাকার সম্ভাবনা নেই, কারণ সব রুমে চক ডাস্টার ওনারা দিতে পারবেন না, কোনো রকম সম্ভাবনা নেই। সুতরাং থাকবে কি হোয়াইট বোর্ড এবং মার্কার। সবাই এই বোর্ডে দাঁড়িয়ে হোয়াইট বোর্ড মার্কারে যাতে লিখে অভ্যাস করা যায় এই চেষ্টাটা করো। যাদের বাড়িতে হোয়াইট বোর্ড নেই তারা বাজার থেকে ছোট সাইজের হোয়াইট বোর্ড কিনে নিতে পারো। সেটা আমি এখনই বলছি না, শেষের দিকে, লাস্ট 10 ডেজ। তো যাই হোক, এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা ধীরে ধীরে করব।
এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। সংক্ষেপে বললাম যে ডেমো আগে খাতা কলমে রেডি হবে, খাতা কলমে রেডি হবার পরে গিয়ে বোর্ডে গিয়ে প্রেজেন্টেশন হবে। এবং তুমি জানবে খাতা কলমে যদি তুমি 100% রেডি করো, তুমি প্রথম দিন বোর্ডে তার 10% থেকে 20% নামাতে পারবে। যাদের পড়ানো অভ্যাস নেই তারা 10 থেকে 20%-এর বেশি নামাতে পারবেই না, যাদের পড়ানো অভ্যাস নেই। যাদের পড়ানো অভ্যাস আছে তাদের ব্যাপার আলাদা, যারা রেগুলার পড়ায় তাদের ব্যাপার আলাদা, তারা জানে কিভাবে পড়াতে হয়, তাদের মুখ থেকে কথা বের হবে। কিন্তু ইন্টারভিউয়ের সময় অনেক সময় এদিক ওদিক হয়, এই জন্য প্র্যাকটিস করতে হবে বারবার। আমরা যেমন 50টা মক টেস্ট দিয়েছি এবং আমি আগের দিন ইউটিউবে ভিডিওগুলো গুনছিলাম যে আমি কতগুলো ক্লাস নিয়েছি। অনেকে তো সমালোচনা করছে বিভিন্ন সেন্টারগুলির, আমি দেখলাম প্রায় আমি 113টা ভিডিও আপলোড করেছি। সবকটা ইউটিউবে দেখা যাচ্ছে না, মানে বাইরের লোক দেখতে পারবে না। 113টার মধ্যে হয়তো 10-12টা ডাবল হবে, পার্ট হবে, তার মানে প্রায় 100টা ক্লাস আমি কিন্তু 3.5 মাসে নিয়েছি। ওটা জাস্ট 3.5 মাসের গল্প বলছি। 3.5 মাসে যত দিন প্রায় ততদিন ক্লাস নিয়েছি এবং প্রত্যেকটা 1 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টারও ক্লাস রয়েছে। গড়ে যদি 1 থেকে 1.5 ঘন্টাও ধরি, সেটাও কিন্তু হিউজ নাম্বার অফ ক্লাস। আমার মনে হয় না যে ওয়েস্ট বেঙ্গলে কেউ এত ক্লাস নিয়েছে। সেটা আমার সামর্থ্য অনুসারে নিয়েছি, আমি যেটুকু পারি সেই ক্ষমতা অনুসারে নিয়েছি। তো যাই হোক, ডেমো ক্লাস প্র্যাকটিস করতে হবে। আগে খাতা কলমে রেডি করো, ম্যাটেরিয়ালস না হলে মুখের থেকে শব্দ বেরোবে না। তুমি যতক্ষণ খাতা কলমে রেডি না করবে, লিখে লিখে রেডি না করবে, ততক্ষণ তুমি বোর্ডে গিয়ে বলতে পারবে না, হাত পা কাঁপবে। তোমার যদি খাতা কলমে 5 পাতা রেডি থাকে, তুমি দেখবে বোর্ডে উঠে তুমি হাফ পাতা বলতে পেরেছো প্রথমবার। তো রেডি করো, লেখো, লিখে লিখে রেডি করো। আর না লিখলে কেউ তৈরি করে দিল, সেটা তুমি মুখে মুখে বললে সেটাতে বহুত টাইম লেগে যাবে সেটা আত্মস্থ করতে। তুমি যদি নিজে রেডি করো তাহলে কিন্তু তুমি সহজে সেটাকে আত্মস্থ করতে পারবে। ইন্টারভিউয়ারের সামনে গিয়ে তুমি কিন্তু সহজে বলতে পারবে, কারণ ওটা তোমার মনের সঙ্গে গেঁথে গেছে হাতে কলমে লেখার জন্য। কেউ রেডি করে দিল, তুমি দেখে দেখে বলবে, সেটা কিন্তু হবে না। ওখানে কিন্তু না দেখেই বলতে হবে, চোখের সামনে কিচ্ছু থাকবে না, সেইভাবে তৈরি হতে হবে। এবং সেটা সম্ভব। বহু ইন্টারভিউ আমি নিয়েছি, ডেমো ইন্টারভিউ, এমনি ইন্টারভিউ নয়, ডেমো ইন্টারভিউ নিজেও দিয়েছি। নিজের ছাত্রদেরকে ইন্টারভিউয়ার বানিয়ে প্রচুর ইন্টারভিউ আমরা পার ডে 10-12খানা ইন্টারভিউ দিতাম বিভিন্ন সময়ের পরীক্ষাতে। প্রথম কথা আটকে যেত, সেই জায়গাগুলো থেকে আস্তে 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 কিন্তু ওভারকাম করতে হয়েছে। কেউ মায়ের পেট থেকে সব কিছু শিখে আসে না, সব কিছু নিয়ে আসে না। যখন আমরা জন্মগ্রহণ করি তখন আমাদের মুখে দাঁতও থাকে না, আস্তে আস্তে ওঠে। তখন আমরা অ আ ক খও পারি না, সেটাও আমরা একটা একটা করে শিখেছি। আস্তে আস্তে আমরা আরও বেশি শিখব। সংস্কৃততে অনেক দুর্বলতা আছে, আমারও আছে, শিখব, সময় দিতে হবে। হয়তো এতদিন শিখে উঠতে পারিনি, তার জন্য তো অপরাধী হয়ে যায়নি, তাই না? চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো, ইন্টারভিউ বেস্ট ইন্টারভিউ দিতে পারবে। কোনো রকমভাবে শব্দ আটকে যাবে না, সময় নেবে, ভয় পাবে না। আমি এই কথা বহুবার তোমাদের বলেছি যে পরীক্ষার হলে নিজের ইমোশান কন্ট্রোল করো, চেষ্টা করো। প্রশ্ন দেখে ভয় পেও না। কঠিন হয়েছে বলেই ঘাবড়ে গিয়ে ভুল করে আসবে তা নয়। এটাও বলেছি যে প্রশ্ন সোজা হোক বা কঠিন হোক, বিচার করে করে দাগ দিয়ে দিয়ে প্রশ্ন উত্তর করবে। হ্যাঁ, সোজা হবে এটা আমরা সবাই অনুমান করেছিলাম, কিন্তু কঠিন প্রশ্ন অনেক আমরা আলোচনা কম বেশি করেছি। কারকের প্রশ্ন, বিশেষ করে অশুদ্ধি এবং শব্দগুলোর পার্থক্য, আত্মনেপদ, অনেক কিছুই কিন্তু কমন এসেছে। তবুও প্রশ্ন একটু এদিক ওদিক হয়েছে, স্বাভাবিক, অল্প সময়ের মধ্যে। যাই হোক, পুরনো কথা বলে লাভ নেই। তাহলে ডেমো টিচিং সবাই চেষ্টা করো নিজের মতো করে একটু একটু করে রেডি হওয়ার। সময় নষ্ট করবে না, সবাইকে বলছি, কেউ সময় নষ্ট করবে না। সময় খুব খুব ইম্পর্ট্যান্ট জিনিস। হাতে যে 40 দিন থেকে 50 দিন সময় রয়েছে, সেটা অনেক সময়। হ্যাঁ, সেই সময়টাকে কাজে লাগাও। তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম কিভাবে ইন্টারভিউ সম্পর্কে তৈরি হওয়া যায়। তাহলে আমি কি কিছু হেল্প করতে পারি তোমাদের? আমি চেষ্টা করছি। যদি আমার সহযোগিতা তোমরা নিতে চাও আমাকে জানাবে। তো আমরাও চেষ্টা করছি যতটা আমরা ছেলেমেয়েদের পাশে দাঁড়াতে পারি। তাহলে ইন্টারভিউয়ের প্রস্তুতির জন্য আমরা কি করছি, বা ই অধ্যয়নম
কি কি করছে, আমরা কি কি দেব, পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস দেব, সেলফ ইন্ট্রোডাকশন কিভাবে দিতে হয় যেগুলো প্রথমে আলোচনা করলাম সেই বিষয়ে আলোচনা করব। সাবজেক্ট নলেজ ব্রাশ আপ, সাবজেক্ট নলেজ সম্পর্কে আরেকটু আমরা আলোচনা করব। পুরনো ভিডিওগুলো সকলের কাছে আছে, আমি কিন্তু অ্যাক্সেস বন্ধ করিনি, বলেছিলাম পরীক্ষা পর্যন্ত থাকবে, আমি কিন্তু অ্যাক্সেস বন্ধ করিনি। ভিডিওগুলো সবাই কিন্তু অ্যাভেলেবেল এখন দেখতে পাচ্ছ, একদম প্রথম দিন থেকে যা যা ক্লাস হয়েছে সব ভিডিও দেওয়া রয়েছে, যারা নিয়েছো তারা কিন্তু দেখতে পাচ্ছ, কোনো রকমভাবে আমি বন্ধ করিনি, কারণ ব্যবসা করা আমার উদ্দেশ্য নয়, হেল্প করা, উপকার করা, পাশে থাকা। হ্যাঁ, কিছু পারিশ্রমিক সবাই চাইতে পারে, আমিও সেটা চেয়েছি। আচ্ছা, এছাড়া আলোচনা কি করব, টিচিং অ্যাপটিটিউড সম্পর্কে আলোচনা করব, পেডাগজি সম্পর্কে আলোচনা করব, ওই সাবজেক্টটা কিভাবে পড়াতে হয়, তুমি কিভাবে পড়াবে, তোমার স্পেশাল এরিয়া কি, সেটাকে কিভাবে তুমি ফোকাস করবে সামনের ইন্টারভিউয়ারের সামনে, সেই বিষয়ে আলোচনা করব। কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেস, সেই বিষয়ে আলোচনা করব। নোটসপত্র দেবো, স্টাডি ম্যাটেরিয়াল এখান থেকে পাবে। স্পেশাল যারা রয়েছেন ব্যক্তিত্ব তারা কিন্তু আসবেন। আচ্ছা, এছাড়া কি রয়েছে, নো ইয়োর কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, লোকালিটি, এই বিষয়ে আলোচনা করব, নোটসপত্র দেব। ওয়ার্ক অন কমিউনিকেশন স্কিল, নিজের যে বাচন শৈলী সেটা কি করে উন্নত করা যায়, কিভাবে কথা বললে মনে হবে না এ সত্যি একজন শিক্ষক হওয়ার যোগ্য, এর কথাবার্তা শিক্ষক সুলভ, ছাত্রদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, অভিভাবকদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, কলিগদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে। এই কমিউনিকেশন স্কিল কি করে ডেভেলপ করা যায় তার উপায় আমরা আলোচনা করব। এছাড়া থাকবে মক ইন্টারভিউ, থাকবে উইথ ফিডব্যাক, অর্থাৎ আমরা অনলাইনে প্রথম অবস্থাতে মক ইন্টারভিউর আলোচনা করব, প্ল্যাটফর্ম রাখব, কারণ সবাই তো আর অফলাইনে আসতে পারবে না এত দূর। অনলাইনেই মক ইন্টারভিউ হবে, তুমি ভিডিও অন করবে, আমরাও ভিডিও অন করব, করে 1-to-1 ইন্টারভিউ হবে। এবং ইন্টারভিউয়ের পর তোমার কী কী ত্রুটি বা কী কী সংশোধন করা যেতে পারে, কোন কোন জায়গায় তুমি উন্নত করতে পারো, সেটা কনসেপচুয়াল হতে পারে, বিষয়গত জ্ঞান হতে পারে, অথবা মেথোডোলজিক্যাল, কোন পদ্ধতিতে তুমি পড়াচ্ছ সেই পদ্ধতির মধ্যে কী কী ফল্ট রয়েছে সেই ফল্টগুলো আমরা ধরে কারেকশান করে দেব। এবং সেখানে কিন্তু শুধু আমি একা থাকছি না, আমি কিন্তু বিশিষ্ট ব্যক্তিত্বদের আনার চেষ্টা করেছি। তারা কারা, প্রথমে আমার নাম লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ, নিজের নাম আর বলছি না, আমি তো থাকছি, তাছাড়া থাকছেন মিলন স্যার বলে একজন আছেন, তার সঙ্গে আমি পরিচয় করিয়ে দেব। তার 19 বছরের স্কুলের এক্সপিরিয়েন্স, 19 বছর ধরে তিনি স্কুলে আছেন, টিচিং এক্সপিরিয়েন্স 19 বছর। 2006-07 তিনি পাশ করেছেন, সম্ভবত 7 সালে উনি জয়েন করেছিলেন, 6 সালেরটা ইন্টারভিউ থেকে ফিরে এসেছিলেন যতদূর মনে পড়ছে আমার, এবং 7 সালেই উনি জয়েন করেন। প্রথমবার এটা, দ্বিতীয়বার এটা, দ্বিতীয়বারই চাকরি পেয়ে গেছিলেন এবং সেই সময় থেকে স্কুলে আছেন। ফলে তার একটা অভিজ্ঞতা আছে স্কুল সম্পর্কে, ইন্টারভিউ সম্পর্কে। এত বছরের অভিজ্ঞতা তো আর বিফলে যেতে পারে না, তাই না? তার অভিজ্ঞতাকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। এছাড়া আছেন অভিজিৎ স্যার, তিনি কি করেছেন দেখো, বিপিএড আছেন, এমপিএড আছেন, যোগা ডিপ্লোমা আছে, নেট পাস করা, সেট পাস করা, পিএইচডি স্কলার এবং কোয়ালিফাইড মেনি এক্সাম, বিভিন্ন রকমের এক্সাম কিন্তু পাস করেছেন। কারেন্টলি তিনি আছেন ফিনান্স ডিপার্টমেন্টে, রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে চাকরি করছেন, ফিনান্স ডিপার্টমেন্টে উনি এসআই, পুলিশে আছেন, সোজা কথায় পুলিশে আছেন যদি বলি, আমরা এইভাবে বুঝি, কিন্তু ফিনান্স ডিপার্টমেন্টে উনি আছেন। আচ্ছা, তো আমি হয়তো কিছু ভুলও বলতে পারি, হ্যাঁ, কিন্তু এই কথাটা ফিনান্স ডিপার্টমেন্ট হিসাবে নেওয়াটাই ঠিক। তো যাই হোক, তো তার অনেকটাই অভিজ্ঞতা আছে, বয়স হয়তো অল্প, কিন্তু অনেক পরীক্ষা দিয়েছেন, অনেক পাস করেছেন, অভিজ্ঞতা কম নয়, অল্প বয়সে চাকরি পেয়ে, অল্প বয়স নয়, মোটামুটি বয়সে চাকরি পেয়েছেন। তিনি আসছেন, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করবেন, সহযোগিতা করবেন, কারণ একজন তো থাকতেই হবে যে বাইরের বিষয় সম্পর্কে, সংস্কৃতে সবাই আসলে কি করে হবে। এছাড়া আছেন বিকাশ স্যার রয়েছেন, যিনি বিএ, এমএ, এমফিল করা আছে, নেট পাস করা রয়েছেন, এবং তিনিও কিন্তু টিচার, টিচার মানে প্রাইভেট টিউটর নয়, কিন্তু প্রত্যেকেই এখানে সরকারি চাকরি করেন।
তো এরা সবাই রয়েছেন, ইনিও অনেক এক্সাম পাস করেছেন। ইনি স্কুলকে এত ভালোবাসেন, পড়ানোকে এত ভালোবাসেন যে রেলের চাকরি পেয়ে কিন্তু যাননি, রেলের চাকরি ছেড়ে দিয়েছেন। সেটা গ্রুপ সি গ্রুপ ডি যাই হোক না কেন, সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি ছিল, তাই না, সেটা ছেড়ে দিয়েছেন। সুতরাং আমি যাদেরকে আনছি আমার মনে হয় তারা যথেষ্ট বিষয়টাকে ভালোবাসেন, পড়াতে ভালোবাসেন, এবং আমার মনে হয় তারা কিছু না কিছু তোমাদেরকে ভালো কিছু দিতে পারবে, এইটুকু আশা রাখি। তারপর তোমরা যতটা নেবে চেয়ে নিতে হবে, বুঝে নিতে হবে, আলোচনা করে নিতে হবে, সেটা ছাত্রের ওপরে। তো এই হচ্ছে আমাদের ইন্টারভিউ বোর্ডে থাকছেন। এছাড়া আরও দু একজনের কথা আমি মাথায় রেখেছি, অধ্যাপক বিভিন্ন বিষয়ের, মানে বিভিন্ন বিষয় না, আমাদের বিষয়। আমি শুধু আপাতত সংস্কৃতের ওপর ফোকাস করছি, এটাই বলে দিই, অন্য বিষয়ের উপর ফোকাস করছি না। তো আমাদের বিষয়ের যদি অন্য কোনো অধ্যাপককে আমি পাই, মাথায় রেখেছি, কথাও বলেছি, আপাতত সেইভাবে কথা হয়নি, যদি পাই আমি তাদেরকেও একদম শেষ দিকে ফাইনাল যখন ইন্টারভিউ হবে এরা তোমাদের তৈরি করে দেবেন। আর ফাইনাল ইন্টারভিউর সময় তারা কিন্তু, ফাইনাল ইন্টারভিউ মানে আমার যেটা ফাইনাল ইন্টারভিউ, মক ইন্টারভিউ আমার কাছে যেটা ফাইনাল, সেই সময় কিন্তু তারা থাকবেন। এটা আমি প্রতিজ্ঞা করছি না, এটা আমি চেষ্টা করছি। তো যাই হোক, তাহলে আমাদের ট্রেনিংয়ে এই জিনিসগুলো আমরা দিচ্ছি। আর একবার সংক্ষেপে বলে দিই, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, সেলফ ইন্ট্রোডাকশান, মেথোডোলজি, তার মধ্যে গ্রুমিং থাকছে, ড্রেসিং থাকছে, জেস্চার পশ্চার কী করে ডেভেলপ করব, অ্যাপিয়ারেন্স কীভাবে হবে, এছাড়া টিচিং অ্যাপটিটিউড, পেডাগজি, কনসেপচুয়াল, মেথোডোলজিক্যাল, জেনারেল কোশ্চেন, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, গাইডেন্স, এই বিষয়ে আলোচনা হবে, ম্যাটেরিয়ালস দেওয়া হবে, সাবজেক্ট ডেমনস্ট্রেশন গাইডেন্স, সাবজেক্ট কী করে ডেমো দেওয়া যায় তার গাইডেন্স দেওয়া হবে, মক ইন্টারভিউ মিনিমাম 5 টাইমস, এটা আমি উল্লেখ করেছি, কিন্তু এটা যতক্ষণ না আমি স্যাটিসফাইড হচ্ছি আমি চেষ্টা করব ততক্ষণ দেওয়ার। এসএসসির লাস্ট ক্লাসগুলিতে দেখেছো লাস্ট 20 দিন প্রত্যেক দিন প্রায় 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস হয়েছে, মানে ধরে নাও 30 থেকে 40টা ক্লাস লাস্ট 30 দিনে হয়েছে। তো সুতরাং আমি চেষ্টা করব সব রকমভাবে যতটা আমার সামর্থ্য রয়েছে সেইভাবে আমি চেষ্টা করব। আচ্ছা, ইন্টারভিউ কারেকশান ফিডব্যাক, ইন্টারভিউ দেওয়ার পরে স্পেশালিস্ট যারা রয়েছেন তারা ফিডব্যাক দেবে, সেটা তো সঙ্গে সঙ্গে থাকতেই হবে। ইন্টারভিউ দিলাম, বেরিয়ে চলে গেলাম, ভালো হলো না খারাপ হলো, কী উন্নতি করব, এর পরেরটায় কী রকম ভুল হয়েছে, সেগুলো তো বলতেই হবে, এটা স্বাভাবিক, এর সঙ্গেই থাকবে সেটা। তাহলে মোটামুটি আমি জানাতে পারলাম যে আমি কি করতে চলেছি আর তোমরা কিভাবে প্রিপারেশান নেবে। তাহলে আমরা ইন্টারভিউয়ের নতুন ব্যাচ শুরু করতে পারি। একটু ছোট্ট বিজ্ঞাপন দিয়ে দিই, হ্যাঁ, আমি সংস্কৃতের নতুন ইন্টারভিউয়ের ব্যাচ শুরু করতে চলেছি এবং খুব শীঘ্রই কিন্তু এটা স্টার্ট হবে। তোমরা রেজিস্ট্রেশন করতে পারো, ফোন করতে পারো, 2টি নাম্বার দেওয়া রয়েছে, এই 2টি নাম্বারে ফোন করতে পারো, ফোন করে রেজিস্ট্রেশন করতে পারো। যারা আমার ছাত্র, যারা মক টেস্টের জন্য ভর্তি হয়েছো এবং আগের থেকেই যারা অ্যাডমিশান নিয়েছো ফুল কোর্সের জন্য, তাদের জন্য স্পেশাল ছাড় থাকবে, স্পেশাল ডিসকাউন্ট থাকবে। কত থাকবে এখনই বলছি না, তোমরা ফোন করবে, ফোন করলে জানতে পারবে। সুতরাং সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আমি পিপিটি শেষ করলাম। আচ্ছা, রেকর্ডিং আমি বন্ধ করছি, তোমাদের প্রশ্ন থাকলে সেগুলি আমি রেকর্ডিংয়ের বাইরে রাখছি।